This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখুন, এই বর্ষার মরশুম, বৃষ্টি পড়ছে, টিপটপ জল পড়ছে। এবার জল পড়ে পাতা নড়ে, এটা তো ছোটোবেলা থেকে জেনে এসেছি, কিন্তু জল পড়লে টনকও যে নড়ে এটা জানা ছিল না। জানালো বাঁকুড়ার দুর্লভপুর গ্রাম। এই দুর্লভপুর গ্রামটা যেরকম নামে দুর্লভ, তেমন কাজেও দুর্লভ, জানেন তো। একেবারে রেয়ার, দুর্লভ মানে যে বলে না একদম রেয়ার, সেই রকম। তো সেই দুর্লভপুরে কি হয়েছে সেটাকে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির এই গ্রামে প্রচণ্ড ডায়রিয়া হচ্ছে। গ্রামের প্রায় সব বাড়িতেই নাকি একজন দুজন করে ডায়রিয়ার রোগী রয়েছেন। এবারে আপনারা ভাবতেই পারেন যে এটা আবার কি হলো। এরকম হতেই পারে, বর্ষাকাল, একটু একটু পেটের রোগ তো হয়েই থাকে, জলবাহিত রোগ তো এই সময়ই বাড়ে। এবং সবথেকে বড় কথা, পেট রোগা বলে বাঙালির তো বদনামও আছে। এটা তো আমাদের ট্র্যাডিশান। পটলডাঙ্গার প্যালারামের শিঙি মাছের ঝোল ছাড়া যে কিচ্ছু সহ্য হতো না, এটা তো টেরিদা কথায় কথায় বলতো, খোঁটা দিত। তাহলে কী এমন হলো যে দুর্লভপুরকে নিয়ে কিছু কথা না বললেই নয়? কারণ আছে। কারণ আজ থেকে মোটামুটি বছর তিনেক আগের কথা, তখন ওই দুর্লভপুর গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নির্মল গ্রামের সম্মান দেওয়া হয়েছিল। তকমা, নির্মল গ্রাম। আর শুধু দুর্লভপুর না, যে জেলায় এই গ্রাম, সেই বাঁকুড়া জেলাও সামগ্রিকভাবে নির্মল জেলার সম্মান পেয়েছিল। আর তারপর সবাই ওই বাঁকুড়া আর দুর্লভপুরের দিকে তাকিয়ে একটু দুর্লভ সম্মান প্রদর্শন করত। হবে না? এমন একটা জেলা, যে জেলায় প্রান্তিক মানুষের সংখ্যা অনেক, বেশিরভাগ মানুষই যেখানে কৃষিজীবী বা ক্ষেত মজুর, এরকম একটা জায়গাকে, এরকম একটা জেলাকে যে পরিচ্ছন্নতার তুঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেটা তো আর চারটিখানি কথা না। মানুষজনকে বোঝাতে হয়েছে, সচেতন করতে হয়েছে। এবং সবথেকে বড় কথা, যেখানে সেখানে ওই নোংরা আবর্জনা ফেলার যে অভ্যেসটা, সেটা ছাড়াতে হয়েছে। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া বা বসে পড়ার অভ্যেস ছাড়তে হয়েছে। তবেই না নির্মল জেলা বা নির্মল গ্রামের স্বীকৃতিটা এসছে। কিন্তু এখন কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে কি জানেন? ডায়রিয়া হয়েছে। এটা তো জানি, কিন্তু ডায়রিয়া হয়েছে কেন সেইটা, এবং ডায়রিয়া হলে কত বড় দুর্লভ দুর্ভোগে পড়েছে এই দুর্লভপুর গ্রামের মানুষজন, সেটাও জানা যাচ্ছে। জানা যাচ্ছে এই দুর্লভপুর গ্রামে 70% বাড়িতেই নাকি শৌচালয় তৈরি হয়নি। গোড়াতেই তো গলদ। আর সেই গলদটা ধরা পড়েছে বৃষ্টির জল পড়তে না পড়তেই। জল পড়েছে, ডায়রিয়া হয়েছে, আর বাঁকুড়া জেলা প্রশাসনের টনক নড়েছে। তাতে কি হয়েছে? যা হওয়ার তাই হয়েছে। প্রমাণ হয়ে গেছে যে নির্মল জেলা বা নির্মল গ্রামের স্বীকৃতিতে আসলে জল ছিল। ওই নির্মলতার সার্টিফিকেট 100% খাঁটি একদম ছিল না। আমাদের ভোটার তালিকার মতো সেখানেও প্রচুর বেনজল ছিল। জলের পোকা জলে যা, আমার স্লেট শুকিয়ে যা। স্লেট শুকোচ্ছে কি শুকোচ্ছে না জানা নেই, কিন্তু মুখগুলো সব শুকিয়ে কাট। বাঁকুড়ার দুর্লভপুর গ্রাম এখন ডায়রিয়ার ভয়ে সিঁটিয়ে আছে। অথচ এই গ্রামের গলাতেই ঘটা করে নির্মল গ্রামের তকমা ঝুলিয়েছিল রাজ্য সরকার। শুধু গ্রাম নয়, জেলা হিসেবে বাঁকুড়াও পেয়েছিল নির্মল সম্মান। কিন্তু বাস্তব কি বলছে? ফোটা পেটা বাজছে, বমি করছে, তখন খুব ভয় আছে। এটা দুর্লভপুরের রাস্তা গ্রামের পেটের ভেতর ঢুকে গেছে। এই পথ ধরেই যাওয়া যায় লোহার পাড়া, মাঝের পাড়া, ক্ষেত মজুর পাড়ায়। পথে যেতে যেতে চোখে পড়ে খোলা নর্দমা, আর একটু চোখ ঘোরালে চোখে পড়ে ঘোলা জলের পুকুর। চোখে পড়ে কালো পলিথিন ঢাকা চারকোনা জায়গা, ওটাই শৌচালয়। পলিথিনে ঘেরা খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দেয় বুড়ো বুড়ি, জোয়ান, বাচ্চা। কেউ কেউ আব্রুর ধারও ধারে না।
ডাক এলেই ছুটে যায় খোলা মাঠে। না ওর মাঠে যাই। আপনার বাড়িতে বাথরুম? না আমার বাথরুম নাই, আমার বাড়িতে বাথরুম নাই, আমরা পুকুরেই যাই সবাই। আর স্নান করা, কাপড় কাচা? স্নান করতেও পুকুরে যায়, কাচতেও পুকুরে যায়, সবই পুকুরে আমাদের। ঘুরে ঘুরে ক্লান্ত লাগলে গলা ভেজানোর কথা মনে পড়ে। একটু জল পাই কোথায় জিজ্ঞাসা করলে গ্রামবাসীরা দেখিয়ে দেন টিউবওয়েল। একটা কলে ঝোলানো রয়েছে নিষেধাজ্ঞা, এই কলের জল খাওয়া যাবে না। আর একটা কল, সেখানে তখন স্নান করছে দামাল ছেলে। তাহলে জল পাই কোথায়? আবার কয়েকজন দেখিয়ে দেন পুকুর। সর্বনাশ, এই পুকুরেই তো স্নান, এখানে কাপড় কাচা, বাসন মাজা, এমনকি পুকুরেই তো এসে পড়ে বৃষ্টির জল। মাঠ, নালা, খানা খন্দ দিয়ে খোলা জায়গায় সেরে রাখা প্রাতকৃত্যের ময়লা নিয়ে এই জলও গ্রামের মানুষ খান। বাড়িতে কল এসছে? কল আসছে, তখন জল দেয় নাই। কেন জল আসে না কেন? না এখন আসেন কি করে জানবো। তাহলে আপনারা পানীয় জল কি ব্যবহার করেন? আমরা পানি জল এই যে টিউবওয়েলে। সত্য সেলুকাস, কি বিচিত্রই দুর্লভপুর নির্মল গ্রামের স্বীকৃতি মিলেছে। কোটি টাকার জল প্রকল্পের কথা শুনেছে, অথচ গ্রামের মানুষ খাচ্ছে দূষিত জল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছেন গোড়ায় গলদের কথা। যে পুকুরের জলটা এখন এই বর্ষাকাল, বুঝতেই পারছেন, চারিদিকে নোংরা জল এসে ঢুকছে ওখানে, সেই জলে বাসন মাজা হচ্ছে, সেই জলে হাত মুখ ধোয়া হচ্ছে এবং তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, এবং তাতে কিন্তু রোগ জীবাণু আক্রমণ করছে এবং তার ফলে ডায়রিয়া। অনেক বাড়িতে কিন্তু টয়লেট নেই, হ্যাঁ, প্রায় 70% বাড়িতেই টয়লেট নেই। তাহলে নির্মল গ্রামের স্বীকৃতি দেওয়া হলো কিসের ভিত্তিতে? শৌচালয় নির্মাণের খরচাপাতিও কি জলে গেল? দুর্লভপুরের পথের ধারে ভাঙাচোরা কমিউনিটি বাথরুম কি কিছু বলতে চায়? বাথরুমের কঙ্কাল কিছু বলতে পারে না, কিন্তু গ্রামবাসীরা ফাঁস করেন শৌচালয়ের রহস্য। কিভাবে বাথরুম পাননি? না আপনার বাড়িতে? নাই, আমাদের যেমন নাম নেই, আমাদের বাথরুম আসে নাই। কারো দুটো বাথরুম আছে, কারো তিনটে আছে, এরকমভাবে বাথরুম হয়েছে পাড়াতে। কেউ পেয়েছেন, কেউ পাননি। 2-3টে করে বাথরুম পেয়েছেন কেউ কেউ, কেউ কেউ নাকি একটাও পাননি। এই অভিযোগ সত্যি হলে রাজনীতি কি আর ঠেকায় কে? শুনেছি যে নির্মল গ্রাম বলে ঘোষণা করেছেন, বাঁকুড়া জেলাটাকেই নির্মল বলে ঘোষণা করেছেন, কিন্তু আপনারা দেখুন বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা গ্রামে গিয়ে ঘুরুন, অধিকাংশ গ্রামেই শৌচালয় নেই। নির্মল গ্রাম বলে যেটা বলেছে সেটা কয়েকজনকে তাদেরকে পুষিয়ে দিয়েছে। তাদের যারা ঠিকাদার, কন্ট্রাক্টর, যারা তৃণমূল নেতা আছে, বড় ছোট মেজো আছে, তাদের স্বার্থে হয়েছে, কিন্তু জনগণের ঠিকঠাক হয়নি। দুর্লভপুর গ্রামের যে ডায়রিয়া প্রকোপ, সেটার মানে কারণ খুঁজতে গিয়ে সিএমএইচ মানে রাজ্যের একজন সরকারি আধিকারিক তিনি বলছেন যে 70% বাড়িতে কোনো শৌচালয় নেই, অথচ নির্মল গ্রাম ঘোষণা হয়েছে কয়েক বছর আগে, মানে সব বাড়িতে শৌচালয় রাজ্য সরকার নাকি বানিয়ে দিয়েছেন। তার মানে এই গোটা বিষয়টাই মিথ্যে, এবং সেই টাকাগুলো গেল কার পকেটে? দেখুন 70% নাই, এটা হচ্ছে মিথ্যা কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এরা সকলে ক্ষেতমজুর পরিবারের, দিনমজুর পরিবারের এরা মানুষ, আমরা অনেককে করেছি, তারা এখনো সচেতনতার অভাবে তারা হয়তো ব্যবহারটা করেনি। বিতর্কের পোকা আপাতত জলেই থাক, জলেই তো মিশে আছে ডায়রিয়ার জীবাণু। জলবাহিত রোগের প্রকোপে দুর্লভপুরের মানুষ যখন খাওয়া দাওয়া ভুলেছেন, তখন বাঁকুড়া জেলা প্রশাসন কি বলবে? এখন বিজেপি আর সিপিআইএম বলছে সবটাই ভাঁওতা। নির্মল গ্রামের বা নির্মল জেলার স্বীকৃতি নাকি পুরোটাই লোক দেখানো, কাজের কাজ কিচ্ছু হয়নি, এটাই তাদের অভিযোগ। এবার দেখুন, সরকারি টাকায় বাথরুম তৈরির বদলে সেই টাকা নিয়ে দুর্নীতির অভিযোগও তো করছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। যদিও তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তো বললেন যে ওসব মিথ্যা অভিযোগ, 70% বাড়িতে শৌচালয় নেই এই কথাটা ঠিক নয়, বেশিরভাগই আছে আর কি, এরকম একটা ব্যাপার। শুধু তারা নাকি জানেন না বলে ব্যবহার করছেন না। দেখুন কি ঠিক কি ভুল, কে জানেন কে জানেন না, এটা বোঝার জন্য তো সরকার আছে, প্রশাসন আছে। সরকার বা প্রশাসনের অংশই তো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম সভা, তারা আছেন যখন তখন নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। আগেও হয়তো তারাই দেখেছেন, এটাও হতে পারে যে তারা নিশ্চিত যে এই গ্রামটা একদিন না একদিন নির্মল গ্রাম হবেই হবে, জেলাটাও নির্মল হবেই হবে। যখন হবেই তখন আচ্ছা ঠিক আছে, কোনটা আগে কোনটা পরে একটু ইধার উধার হয়ে গেছে, আগে স্বীকৃতিটা এসে গেছে নির্মল গ্রাম নির্মল জেলা, পরে নিশ্চয়ই ওরা নির্মল হবে। পুরোটি নির্মল একটা আনন্দ, একটা নির্মল উদ্যোগ, এইভাবে দেখা যেতে পারে। দেখুন মাঝখান থেকে শুধু ওই একজন রাজ্য সরকারি কর্মী, জেলার স্বাস্থ্য আধিকারিক,
তিনি বলে বসেছেন যে তারা গ্রামে গিয়ে দেখেছেন 70% বাড়িতে নাকি বাথরুম নেই। আর গ্রামবাসীরা তারাও আবার ওই নির্মল আনন্দ নিয়েই হয়তো বললেন যে তাদের গ্রামে কেউ কেউ 2-3টে করে বাথরুম পেয়েছেন, অধিকাংশই একটাও বাথরুম পাননি। আমরা জেনেছি, তাই আপনাদের জানালাম। ওই পঞ্চায়েত সমিতির সদস্য তিনি যে সত্যি কথা বলছেন সেটাও জানালাম। আরে হয়তো মাথা পিছু একটা করে বাথরুম হয়েছে, কিন্তু সেটা হয়তো 10% বাড়িতে ওই 4-5টা করে বাথরুম, 3-4টা করে বাথরুম, যাই হোক ওই সব মিলেমিশে অঙ্কটা মিলে গেছে আর কি। মিললেই তো হলো, সবটাই তো খাতায় কলমে। আমরা তো জানি যে আবাসের ঘর কে পেয়েছেন আর কে পাননি তা নিয়েও ওই একই রকম অভিযোগ উঠেছিল, আজকেও উঠছে। আর এরকম অভিযোগ উঠলে কি হয় জানেন? যেটা হয় সেটা বড় মর্মান্তিক। পুরুলিয়ার শবরটোলায় মাটির বাড়ি ভেঙে একই পরিবারের 3 জন মারা গেছেন। মানে মানুষজন এরকম হলে প্রাণ হারান। আরও 3 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটা দুধের শিশুও রয়েছে। আর তারপরেই ওই শবরটোলার বাসিন্দাদের মধ্যে কেউ কেউ বলেছেন যারা আবাস পাওয়ার যোগ্য তারা অনেকেই নাকি আবাস পাননি। অর্থাৎ এক্ষেত্রেও ওই সরকারি তালিকায় জল মেশানোর অভিযোগ উঠছে, অথচ স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছেন আবাসে ঘর তৈরির জন্য টাকা পেলেও ওই পরিবারগুলো নাকি ঘর তৈরি করে। জেলা পরিষদ বলছে ওই হতভাগ্য পরিবার যাদের 3 জন মারা গেলেন ওই মাটির বাড়ি, মাটির দেওয়াল ভেঙে পড়ায়, যাদের পরিবারের 3 জন এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, সেই পরিবার ঘন ঘন ঠিকানা বদল করেছিল বলেই নাকি আবাসের তালিকায় নাম তোলা সম্ভব হয়নি। কার কথা বিশ্বাস করবেন? দুটোই সংস্থা, দুটোই সরকারের প্রতিনিধি ওখানে। একজন বলছেন যে ওরা পেয়েছিল, সেটা তারা টাকাটা অন্য কোনো কাজে ব্যয় করে দিয়েছে, কাজে লাগায়নি যে কাজের জন্য টাকা পেয়েছিল তাতে। আর আরেকজন বলছে যে তাদের নাম তোলাই সম্ভব হয়নি। সম্পূর্ণ উল্টোমুখী দুটো কথা, কী করে মেলাবেন বলুন তো? আর স্থানীয় বাসিন্দাদের কথা, তাদের কথাও তো শুনলেন, তারা পাননি বলছেন। এবার এই কথাগুলো যদি মানে মেলাতে যান তাহলে তো অনেকগুলো প্রশ্ন সামনে এসে দাঁড়াবে। ওই পরিবার যদি আবাসের টাকা পেয়েও তাই সেই টাকায় যদি বাড়ি তৈরি না করে তাহলে তো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা। সরকারের নিয়মকানুন তো সেটাই বলে। আবাসের তালিকায় যে পরিবারের নাম উঠেছে, যারা নিয়মকানুন মেনে টাকা পয়সা নিয়েছেন, তাদের একটা সময়ের মধ্যে তো বাড়ি করতেই হবে। যদি টাকা নিয়ে বাড়ি তৈরি না করেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু যদি আপনি ওই সমিতির কথা, পঞ্চায়েত সমিতির কথা ধরেন, সেখানে তো পরিষ্কার বলছেন যে না এদের খুঁজে পাওয়া যায়নি, নাম ওঠেনি। দেখুন, এত কিছুর পরেও না একটা প্রশ্ন সরকার বা প্রশাসন কিছুতেই এড়াতে পারে না। সরকারি টাকায় বাড়ি তৈরি না করে ওই টাকা যদি বাজে খরচ করে থাকে তাহলে এতদিনেও তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো না কেন? তাহলে কি ওই পরিবার টাকা পেয়েছিল, এটা যদি সত্যি হয়, সেই টাকা তাদের হাতে আসার পর কোনো নেপো সেই টাকা মেরে দিয়েছিল? এইটা কি যেখানে যেখানে জানানোর বা যাদের জানার তারা জানতেন বলেই এদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি? যদি কেঁচো করতে কেউটে বেরিয়ে আসে। এই ঘটনা কিন্তু আগে ঘটেছে। আমি নিজে দক্ষিণ 24 পরগনার বাসিন্দার মুখ থেকে শুনেছিলাম যে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার পর তাদের পরিবারের কাছ থেকে কিভাবে সেই টাকা স্থানীয় নেতা নিয়ে ফেলেছিলেন, এবং আরও অন্য স্থানীয় নেতা এসে চাপ দিয়েছিলেন আরও টাকা দেওয়ার জন্য, এবং না হলে নাকি ওই টাকা পেয়েও বাড়ি তৈরি না করার জন্য তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন। দেখুন, পুরুলিয়ার শবরটোলায় ওই রকম কোনো নেপো ওই পরিবারের ওপর চাপ দিয়ে আবাসের টাকা হাতিয়েছিল কিনা কে খতিয়ে দেখবে? দেখার আর কি আছে? যা আছে দেখার সেটা তো চোখের সামনে পড়ে আছে। সকলের চোখের সামনে 3টে লাশ পড়ে আছে, যারা পাকা বাড়ি না পাওয়ায় দেওয়াল চাপা পড়ে মারা গেলেন। এই 3টে মৃত্যু যত ছোট ঘটনাই হোক না কেন, নির্মল আনন্দ তো দিচ্ছে না, তাই না? একদিন আগেও এই লোহার কড়াইয়ে রান্না হয়েছে।
এই চপ্পল পরে ঘরের লোকজন মাঠে কাজে গিয়েছে এই লাঙলটা সঙ্গে নিয়ে। এই ছাতাটা এই বর্ষায় বারবার সহায় হয়েছে ঘরের কোনো খুদের। না শুধু কড়াই বা ছাতাটা নয়, মাটির বাড়ি মাটিতে মিশে চাপা পড়েছে একটা গোটা পরিবার, পুরুলিয়ার সবর পরিবার। 3 জন মৃত, 3 জন জখম। আসে দেখছি সব মরে মারে আছে, তখন বাড়ি করে দেওয়া হয়েছিল এখানে 3 জন। পুরুলিয়ার 1 নম্বর ব্লক, গ্রাম পঞ্চায়েত ভান্ডার পুয়ারা চিপিদা, থানা টামনা। ঘুমের মধ্যে একটা পরিবার বরবাদ হয়ে গেল। ঘরটা মাটির না হয়ে দালান হলে এমন হতো? গরিব পরিবারের একটা সরকারি আবাস জুটলো না। আশা করি তোমার ঘর নাই পেয়ে। ঘর পাই নাই, না ঘর পাই নাই বলে কি একটা করে হ্যাঁ একটা ঘরের মধ্যে এইখানে যে মাটির বাড়িটাতে কটা রুম ছিল? রুম নাই, ওই একটাই। জনপ্রতিনিধিরা সবাই শাসক দলের, কিন্তু কথায় রকম ফের স্পষ্ট। জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো বলছেন, সবর পরিবার আগে রমাইগোড়া গ্রামে থাকতো। সেখানে নাকি আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয়েছিল। বাড়ি এদের ছিল, কিন্তু এরা ওখানে নেই, ওরা বাড়ি করেনি। সাধারণত এই পলাশ জঙ্গলে একটা মাটির বাড়ি করে ওরা ছিল। গ্রাম পঞ্চায়েত প্রধান আবার বলছেন, দলুই সবরের জন্য বাড়ি তো বটেই, প্রথম কিস্তির টাকাও নাকি বরাদ্দ হয়েছিল। আগে পাইছে আগে কতদিন 19 সাল। গ্রাম পঞ্চায়েত সচিবেরও একই কথা। ওই পরিবারটা 2019-এ পিএমওয়াই যে সূচনা হয়েছিল, তার আগে ইন্দিরা আবাস যোজনা ছিল, যখন প্রকল্প মূল্য ছিল 40,000 টাকা। ভদ্রমহিলা নিহত যিনি, তার নাম নিয়তি সবর, তার শ্বশুরমশাইয়ের নামে বাড়ি পেয়েছে, দলু সবর ওরফে দোল গোবিন্দ সবর। বরাদ্দ হওয়া টাকা খরচ হলো না, সেটা পঞ্চায়েতের নজরে পড়েনি এতদিন। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী আবার বলছেন, আবাসের বাড়ি নাকি বরাদ্দই হয়নি। বিভিন্ন রকম সার্ভে যখন টিম আসে, যে তাদের নোট বা নোটবুকে যে নামটা, সেটা কিন্তু কখনোই উঠে না। মানে সরকারি খাতে তাদের কোনো নাম উঠে নাই, সেই হিসাবে তাদের কোনো বাড়ির নাম কিন্তু এখনো পর্যন্ত ওঠে না। কে ঠিক কে ভুল, পরিজনকে তো পাবে না। প্রশ্ন দুটোর উত্তর কি পাবে সবর পরিবার? তাহলে বাড়িগুলো পেলো কারা? দেখুন, অনেকগুলো প্রশ্ন তো মাথাচাড়া দিচ্ছে। আজকে এই পরিবারের 3 জন মারা গেছেন, 3 জন মৃত্যুর সাথে লড়াই করছেন বলে আজকে আমরা এরা বাড়িটা পেয়েছে না পায়নি, তালিকায় নাম ছিল না নেই, এরকম অনেক কিছু প্রশ্ন তুলছি। এরমও তো হতে পারে এরা বাড়ি পেয়েছেন খাতায় কলমে, এরা বাড়ি পাননি, সেটা বাঁচতে হবে। তার মানে মাঝখান থেকে হয়তো এটাও হতে পারে যে তাদের নামে সত্যি সত্যি টাকা বরাদ্দ হয়েছে, টাকা দেওয়া হয়েছে, কিন্তু সে টাকাটা তাদের হাতে পৌঁছয়নি। তাদের হাত বলে অন্য কোনো হাত হয়তো সেই টাকা নিয়ে নিয়েছে, সবই হতে পারে। কোনটা হয়েছে আমরা জানি না, আমরা শুধু জানি 3টে লাশ পড়ে আছে। দেখুন, স্বচ্ছ ভারত বা নির্মল বাংলার মতোই সরকারি বাড়ি দেওয়ার প্রকল্পেও তো ডাবল ইঞ্জিন ছুটছে। কেন্দ্র দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, আর রাজ্য টাকা দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে। এবার সরকার, সে যেই হোক, কেন্দ্রের হোক রাজ্যের হোক, তারা যে টাকা দিচ্ছে সে টাকাটা তো আসলে আপনার আমার টাকা। সেই টাকা যদি সঠিকভাবে খরচ না হয়, তাহলে সরকারের দায়িত্ব যারা সরকারি টাকা সঠিকভাবে খরচ করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অথবা যারা ওই সাধারণ মানুষগুলোকে লুটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অথবা যারা ওই মানুষগুলোকে বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কে নেবে? দেখুন, বাড়ি অথবা বাথরুম তৈরির জন্য যার টাকা পাওয়ার কথা, তিনি না পেয়ে যদি অন্য কেউ ছোঁ মেরে সেই টাকা নিয়ে নেন, একবারের জায়গায় বারবার সেই টাকা ছিনিয়ে নেন, একমাত্র তাহলেই তো ওই সরকারি টাকায় একই বাড়িতে 2 বা 3টে শৌচালয় তৈরির মতো অভিযোগ উঠতে পারে। এবং সেই সব ক্ষেত্রে তো ধরতে হবে যে নির্মল জেলার থেকে নির্মল আবাস সবেতেই জল মেশানো রয়েছে। এবার সত্যিই তা হয়েছে কি না তার সার্টিফিকেট নেতারা দেবেন, কিন্তু নাগরিকরা তারা কি দেবে? তাদের আবার দেওয়ার কি আছে? তাদের এই মুহূর্তে তো একটা জিনিস অবশ্য দেওয়ার আছে, যেটা দিতে লোকজন এখন মরিয়া হয়ে উঠেছেন, পাগল হয়ে উঠেছেন। সেটা হচ্ছে নিজেদের পরিচয়ের নথি। কে কখন নাগরিক থাকবেন, কখন নাগরিক থাকবেন না, সেই নিয়ে তো সংশয় চারপাশে ভেসে বেড়াচ্ছে। এবার মুশকিল হচ্ছে সেই সংশয় কাটানোর একমাত্র উপায় এই বিভিন্ন সরকারি নথিগুলো, কিন্তু সেই নথিকেও তো ভরসা করা যাচ্ছে না। কারণ জল মেশানোর ট্র্যাডিশনটা এ তো এ রাজ্যে সব কিছুতে ঢুকে পড়েছে। ওই আবাসের তালিকা, নির্মল গ্রাম, নির্মল জেলার তালিকা, বা নিয়োগের তালিকা, বা ভোটার তালিকা,
সব কিছুতে জল। সুতরাং এই পরিচয়পত্রেও যে জল থাকবে এটা তো এখন জলের মতোই পরিষ্কার, বরং দিন যত যাচ্ছে নতুন নতুন অভিযোগ সামনে আসছে। আজ যেরকম জানা গেছে যে বীরভূমের পাড়ুই থেকে মুন্না শেখ আর মিরাজ শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ কি? তারা নাকি জাল আধার কার্ড বানাতো। জাল আধার, জাল পাসপোর্ট বা জাল ভোটার বানানো যে কোনো ব্যাপার নয়, সেটা তো গত কয়েক মাসে বারবার প্রমাণিত হয়েছে। কখনো ভিন রাজ্যের পুলিশ, কখনো এ রাজ্যের পুলিশ ভুয়ো পরিচয়পত্র তৈরির অভিযোগে বিভিন্ন জনকে গ্রেফতার করেছে। সুতরাং এক্ষেত্রে তো মানে খুব একটা মাথা ব্যথা হওয়ার কারণ না, আমাদের সবার খুব বেশি সময় নষ্ট করারও কোনো মানে হয় না। শুধু একটা তথ্য আছে এখানে, এক্ষেত্রে ভিন রাজ্যের পুলিশ নয়, রাজ্য পুলিশের STF-এর হাতেই ধরা পড়েছে পাড়ুইয়ের মুন্না আর মিরাজ শেখ। সুতরাং অভিযোগটা সত্য। অনলাইনে কিছু একটা কাজ আধার কার্ড সংশোধন এইসব করতো নাকি? হ্যাঁ, বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতে হবে। কোথায় করতো এটা? করতে হবে বোধহয় গ্রামে করতে, কোনো জায়গায় এখানে পাড়াতে ঘরে দিক সেদিক করে করতে হবে। এরকম কারোর সঙ্গে যুক্ত নয়, ওরকম ছেলেও নয়। হ্যাঁ, মানে ছেলে গ্রামে আপনার চড়ছে, দেখুন যে ছেলেটা কেমন, 5 জন বলবে গ্রামে। খেয়াল করুন, 2 সংখ্যালঘু যুবক গ্রেফতার হয়েছে, পরিবার অভিযোগ অস্বীকার করছে। যদি এই গ্রেফতারিতে ভিন রাজ্যের পুলিশের ভূমিকা থাকতো তাহলে কি ষড়যন্ত্রের অভিযোগ উঠতো না? দেখুন কি হলে কি হতো সেটা নেতারা জানেন, তারা যা জানেন সেটা তো জানুন, আর বাকি যা জানার সেটা তদন্তকারীরা জানেন। কিন্তু রাজ্য পুলিশ যখন এদের গ্রেফতার করছে, মানে এটা সরকারিভাবে, রাজ্য সরকারিভাবে স্বীকৃত একটা ঘটনা, আর তারা এখন খতিয়ে দেখছে এই দুজন কোনো আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত কিনা, এদের থেকে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অন্য অন্য দেশের কেউ ভুয়ো পরিচয়পত্র বানিয়েছে কিনা। কারণ বাজার না থাকলে তো ব্যবসার আইডিয়া কারোর মাথায় আসবে না, ব্যবসাতে কেউ বিনিয়োগও করবে না। তখনই তো ওই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই বলে একটা বিষয় আছে না, যত চাহিদা তত যোগান। এই যোগানের ব্যবস্থাটা হয়েছে তো চাহিদা আছে বলেই, তার মানে বাজার ছিল। আর সেই জন্য এই বীরভূমের গ্রামে বসে 2 যুবক জাল আধার কার্ড বানানোর মতো একটা বিরাট গুরুদায়িত্ব নিয়ে নিয়েছিল, ব্যবসা ফেলেছিল। এবার এই বাজারের খরিদ্দের কারা, তার খোঁজ কীভাবে মিলবে? বিজেপি বলছে যে আপাতত ভুয়ো আধার বা ভুয়ো ভোটার বা ভুয়ো পাসপোর্ট কারা কিনেছে সেটা নাকি ওই ভোটার তালিকার নিবিড় সমীক্ষা করলেই বোঝা যাবে। এই নিবিড় সমীক্ষা বিষয়টা এখন খুব চলছে, বুঝলেন তো? এটা নতুন ওই বলে না মার্কেটে এটা এখন হচ্ছে সাবজেক্ট। এটা দিয়ে সবাই বেশ তর্ক বিতর্ক এই সমস্ত করছে, আর মনে মনে মানুষজন কিন্তু ভয়ও পেতে শুরু করেছে। সামনে ভোট আসছে, এই কদিন পরে ওই যে ভোটার তালিকা সংশোধনের কাজটা, SIR মানে নিবিড় তালিকা সমীক্ষা, সেইটা তো বিহারে শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশন শুরু করেছে, সেই কাজ এবার বাংলাতেও শুরু হবে। আর এখানেই বিজেপি বলছে যে ওই বাংলাতে শুরু হলেই নাকি বোঝা যাবে ভোটার তালিকার ঠিক কত শতাংশ জল রয়েছে। জল থাকলে সেটা বাদ দেওয়া উচিত, এটা নিয়ে তো কোনো সংশয় না। কিন্তু জল বাদ দিতে গিয়ে সমস্যায় পড়ছেন কারা? এখানে তো আপনার আমার ভয় পাওয়ার শুরু। তৃণমূল কংগ্রেস বলেছে যারা বৈধ নাগরিক তারা ভিন রাজ্যে, বিশেষ করে যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে সেই রাজ্যে বাংলায় কথা বললেই নাকি অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। এবারের কতগুলো দিক রয়েছে, যে নিবিড় ভোটার তালিকা সংশোধনীর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বলে বিজেপি দাবি করছে। সেই ভোটার তালিকা কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণের চাবিকাঠি হতে পারে না। এটা তো তাদেরই সরকারের এক শরিক দল বলে বসে আছে। কে বলেছে? TDP, অন্ধ্রপ্রদেশের শাসক তেলেগু দেশম পার্টি, কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ শরিক। NDA-তে তেলেগু দেশম পার্টির 16 জন সাংসদ রয়েছে। এমন একটা শরিক দল যদি বিজেপির উল্টো সুরে কথা বলে তখন কি হবে? বিজেপি নেতারা কি একটু বিভ্রান্ত হয়ে পড়ছেন? দেখুন, বিভ্রান্তির তো আরও অনেক জায়গা আছে। যে বিহার থেকে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজ শুরু হয়েছে, সেই রাজ্যে তো বিজেপি নেতারা আরও বেশি বিভ্রান্ত বলে শোনা যাচ্ছে। সমীক্ষার পর বিহারের ওই ভোটার লিস্ট থেকে প্রাথমিকভাবে নাকি 35 লক্ষ নাম বাদ গেছে। সংখ্যাটা বুঝতে পারছেন? এবার এই 35 লক্ষের অনেকেই নাকি অনুপ্রবেশকারী বলে সন্দেহ করা হচ্ছে।
কমিশন হিসেব কষে বলেছে যে কাজ যত এগোবে তত নাম ভোটার তালিকার থেকে বাদ যাবে। কিন্তু তারপরেও আনন্দিত হতে পারছে না বিহার বিজেপি, বরং সিঁদুরে মেঘ দেখছে। কারণ বিহারে যারা বিরোধী দল তারা বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করেছে, যে ঠিক যেমন এই রাজ্যে বিজেপিকে ওই বাঙালি বিদ্বেষী বলে তৃণমূল প্রচার করছে, সেরকম আর কি, যে ওরা আমাদের রাজ্যের যারা ওদের ভোটার নয় সেই সমস্ত নাগরিককে এখান থেকে দূর করে দিতে চায়। এবার 35 লক্ষ, খেয়াল করে দেখুন সংখ্যাটা বিরাট কিন্তু, এবং এই পরিমাণ মানুষ তাদের নাম যদি ভোটার তালিকার থেকে বাদ যায় এবং যদি এটা কোনোভাবে গ্রামাঞ্চলে ছড়িয়ে যায় যে এই ভোটার তালিকার থেকে বাদ চলে গেল, মানে এবার নাগরিকত্বটাই গেল, আর যা আছে চাটিবাটি গোটাও এখান থেকে বিদেয় হতে হবে, তাহলে সেই ভয়টা প্রবল ছোঁয়াচে রোগের মতো একজনের থেকে আরেকজনের মধ্যে যে ছড়াবে না, আর সেই ভয়ের বহিঃপ্রকাশ যেই ভোটিং মেশিনে গিয়ে হবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবে? এই ভয়টাই তো বাংলাতে ইতিমধ্যে তৃণমূল ছড়াতে শুরু করে দিয়েছে। আগামীকাল কলকাতায় মিছিল রয়েছে শাসক দলে, এবং এক্ষেত্রেও ডাবল ইঞ্জিন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সেই মিছিলে থাকবেন বলে জানা গেছে। মানে ভাবতে পারছেন 21শে জুলাই সেখানে তাদের মানে চিরকালই তারা বাৎসরিক শক্তি পরীক্ষাটা দিয়ে থাকে বা শক্তি প্রদর্শনটা করে থাকে, কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেস পূর্ণ শক্তিতে রাস্তায় নেমে পড়ছে। 2026-এর বিধানসভার ভোট কোন মাসে হবে ঠিক নেই, কিন্তু দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই ভোটের লড়াইটা যেই 2-3 দিন এগিয়ে নিয়ে আসে বা ওই সময় থেকে আগের থেকে শুরু করলেই যে সেটা খানিকটা তাদের ফয়দা দেবে, এটা তৃণমূল অঙ্কটা কষে ফেলেছে। এবার কি কি অঙ্ক সেগুলো তো আপনাদের কালকে বলেছিলাম। সোজা বাংলায় তাদের ওই 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রীর বক্তব্য, সেটা প্রধানমন্ত্রী কন্ট্রোল করবেন ওই 18 তারিখ দুর্গাপুরে তার বক্তব্য দিয়ে, এইটা তারা মানতে চাননি সম্ভবত। নিশ্চয়ই তাদের মাথায় আছে যে তারা বরং প্রধানমন্ত্রীর বক্তব্যকে কন্ট্রোল করবেন, এবং সেই জন্যেই আগে ভাগে নেমে তারা ইস্যুটাকে পথে ছুড়ে দিচ্ছেন। এভাবে পথে যদি ইস্যু নেমে পড়ে তাহলে সেটাকে অগ্রাহ্য করতে পারবেন নাকি প্রধানমন্ত্রী? দেখুন, যেভাবে ইস্যু ঠিক করে পূর্ণ শক্তি তৃণমূল রাস্তায় নামছে, তাতে তো আরেকটা জিনিসও হচ্ছে, ওই তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেগুলো আপাতত কিছুদিনের জন্য হলো একটু আড়ালে চলে যাবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে হাঁটছেন মিছিলে, এটা তো সচরাচর দেখা যায় না। এর আগে দুজনে এক মিছিলে হেঁটেছিলেন 2024-এর 22শে জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন। কলকাতায় সেই সময় সম্প্রীতি মিছিল করেছিল তৃণমূল, আর সেই মিছিলেই একসঙ্গে দেখা গেছিল তৃণমূল নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিছিলে মিলিয়ে দিচ্ছে, সেটা কোন ইস্যু? ওই বললাম, ভিন রাজ্যে বাঙালির হেনস্থার অভিযোগ। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী ভেবে অভিযোগ অত্যাচার করা হচ্ছে। এবার এই অভিযোগ সামনে রেখে কাল যেরকম কলকাতায় হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনি এই অভিযোগেই তারা দুজনে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও বার্তা দেবেন, এটা নিশ্চিত। তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আজ ধর্মতলায় 21-এর সমাবেশের খুঁটি পুজোও সেরে ফেলেছে তৃণমূল, এবং খুঁটি পুজো করতে করতে নিশ্চিতভাবেই তারা কিন্তু দুর্গাপুরের দিকে তাকাচ্ছে যে আমরা তো ঘাঁটি গেড়ে ফেললাম, আমরা আমাদের ইস্যুটাকেও মাটিতে পেরে ফেললাম। এবার আপনারা বলুন এই ইস্যুর জবাব কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, তার আগেও এটা শেষ 21শে জুলাই। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবেন, এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে, এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। মাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নাড়ো কলকাঠি 26-এ আবার হাওয়াই চটি। এটা তৃণমূলের বিসর্জনের খুঁটি পুজো, বিসর্জনটা হবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিসর্জন হয়ে যাবে, আর ওই বাসের খুঁটিতে করে তৃণমূল কংগ্রেসের মৃতদেহকে কাঁধে নিয়ে বল হরি হরিবল করতে করতে নিয়ে যাওয়া হবে। দেখুন, আবাহন নাকি বিসর্জন সেটা তো 2026-এ বোঝা যাবে, কিন্তু আপাতত বোঝা যাচ্ছে এই 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল তাদের ভোট পুজোর থিমটা ঠিক করে ফেলেছে। থিমের নাম বিজেপির বাঙালি বিদ্বেষ।
এই প্রচারের বাণী যে 21 তারিখে এই ধর্মতলার থেকে আরও ছড়িয়ে দেওয়া হবে সেই বিষয়ে তো কোনো দ্বিমত নেই। তৃণমূল নিজেদের বাংলা এবং বাঙালির সম্মান বাঁচানোর একমাত্র সৈনিক হিসেবে তুলে ধরতে চাইছে, এবং সেটা যতভাবে বাংলা এবং বাঙালিকে বোঝানো সম্ভব ততভাবেই বুঝিয়ে দিচ্ছে। কাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে তো এটাই ঠিক হয়েছে, এই বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব আনবে সরকার পক্ষ। মুখ্যমন্ত্রী নাকি প্রত্যেক মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন নিজের নিজের এলাকায় জোর কদমে প্রচার করতে। মুশকিল হচ্ছে এটা মানে তৃণমূল যেটাকে প্লাস পয়েন্ট হিসেবে পেতে চাইছে তার মাইনাস পয়েন্টটা কোন দিকে ইঙ্গিত করছে? বিজেপি বাঙালি বিরোধী, তাই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার হচ্ছে। এই প্রচার যত তুঙ্গে উঠবে ততই বিজেপির ক্ষতি হবে। শুধুই বিজেপির ক্ষতি হবে নাকি ভিন রাজ্যের যে সমস্ত মানুষ আমাদের রাজ্যে আছেন তারাও ক্ষতির সম্মুখীন হবেন? এই প্রশ্নটা এড়ানো যাচ্ছে না কিন্তু। এবং সেইটা হলে এরপর তার রিয়াকশানে, তার প্রতিক্রিয়ায় ভিন রাজ্যে বাঙালিরা আরও বেশি করে সমস্যায় পড়বেন কিনা সেই প্রশ্নটাও এড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে বুঝতে পারছেন কোথাকার জল গড়িয়ে গড়িয়ে কোথায় চলে যাচ্ছে? আর ভেবে দেখুন, ভোটার তালিকায় জল হিসেবে বাংলাদেশি বা রোহিঙ্গারা রয়েছে, এই অভিযোগ থেকে বিষয়টা ক্রমশ বাংলা এবং বাঙালি বিদ্বেষের দিকে ঘুরে গেল। এখন প্রশ্ন উঠছে এখান থেকে বিষয়টা অবাঙালিদের দিকে ঘুরে যাবে কি যাবে না সে বিষয়। আসল বিষয়গুলো ক্রমশ কিন্তু মানে এটা হলে প্রথম যে জায়গাটা ছিল কারা এই অনুপ্রবেশটা ঘটতে দিল এবং কারা এই অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র দিয়ে আমাদের জনসংখ্যার মধ্যে মিশিয়ে দিল, সেই দায় এবং দায়িত্ব সংক্রান্ত প্রশ্নটা এটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এটাই হয়, এটাই আপনার আমার ভবিতব্য। আলটিমেট যেটা এসে দাঁড়াচ্ছে সেটা ডাইরেক্টলি আপনাকে আর আমাকে আঘাত করছে। আমরা ভিন রাজ্যে গিয়ে বাঙালি হিসেবে কোথাও ক্ষতির সম্মুখীন হব কিনা, হেনস্থার সম্মুখীন হব কিনা, আর আমাদের রাজ্যে অবাঙালিরা কোনোভাবে তারা কোনো রকম ক্ষোভের সম্মুখীন হবে কিনা। এগুলো অহেতুক কথা না কিন্তু, বলছি কারণ এটাই ঘটছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বহিরাগত হিন্দিভাষী 5 জনকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে তারা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। 5 জনকেই পুলিশ আটক করেছে। কিন্তু তার আগে খেয়াল করে দেখুন, তাদের তো স্থানীয় বাসিন্দাদের হাতে মার খেতে হয়েছে। এটাকে কি অন্য সময় হলে যেভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যেত, না স্থানীয় তাৎক্ষণিক একটা ঘটনা ঘটেছে বলে উড়িয়ে দেওয়া যেত, এখন এই ভিন্ন ক্ষোভ, বিক্ষোভ, অভিযোগ, পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে। বরং জানতে ইচ্ছে করছে যেভাবে অনেক ক্ষেত্রেই সন্দেহের বশে ভিন রাজ্যে বাঙালি মাত্রেই বাংলাদেশি এই তকমাটা দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, সেইভাবে এ রাজ্যে বাইরের রাজ্যের মানুষ দেখলেই তাদের অপরাধী বলে সন্দেহ করাটা শুরু হলো কিনা। আর যদি তা হয় তার দায় কার? এভাবে যদি রাজ্যে রাজ্যে দ্বন্দ্ব লাগে তাহলে অমঙ্গল ছাড়া তার কিছু ঘটে না। এক্ষেত্রে হচ্ছে মঙ্গল অন্তত ঘটবে না সে ব্যাপারে তো আমরা নিশ্চিত। একদিকে বাঙালি বাকি ভারতের কাছে শ্রেণীশত্রু হয়ে যাবে, অন্যদিকে এ রাজ্যে অবাঙালি ভিন রাজ্যের মানুষ আমাদের শত্রু বলে বিবেচিত হবে। আর তাতে ক্ষতি যা হওয়ার কার হবে? এই দেশ আর এই দেশের মানুষের হবে। এবং সম্ভবত দেশ বিরোধী শক্তিগুলো সেটাই চায়। তাহলে কারা এরপর দেশ বিরোধী বলে বিবেচিত হবে, অন্তত রাজনীতিকে মুখ খোলার আগে সেটা একটুখানি ভেবে দেখা দরকার। বাংলাভাষীদের প্রতি এই রাগ, ক্ষোভ ইত্যাদি নিয়ে যা বলা হচ্ছে তার উল্টো দিকে তারাও কোথাও যদি হিন্দিভাষীদের এরকম করে আক্রমণে চেপে পড়েন তাহলে যে সমস্যাটা হয়, যেটা ওই হিন্দু মুসলিম বাইনারি তৈরি করে বিজেপি এবং তৃণমূল ভোট রাজনীতিতে রুটি কাপড়া মাকানের ইস্যুটাকে পিছনে ফেলে দিতে চাইছে, এই ভয়টা থেকে যাতে মানুষ নির্বাচনের সময় বা অন্যত্র তার রুটি রুজির দাবিতে লড়াই করতে না পারেন সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা। এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা লোকাল কোন ইস্যু, তার সঙ্গে
মানে বাংলায় এখানে অন্য কেউ ভাষায় কথা বলছে বলে বাংলার মানুষ কাউকে অ্যাটাক করবেন, এই ধরনের ঘটনা বাংলায় ঘটে। কোনো বাঙালির উপর অত্যাচার হয়, রোহিঙ্গা মুসলমানদের উপর হয়েছে। রোহিঙ্গা মুসলমানরা ভারতে থাকতে পারে না। দেখুন, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটার সাথে মেশানোর কথা মানে হয় না, এটা তো বললেন কুণাল ঘোষ। তিনি এখানে বলেছেন ঠিক আছে, উত্তরপ্রদেশের কেউ তার কথাটা এই একইভাবে একই স্পিরিটে নেবেন এরকম গ্যারান্টি তিনি দিতে পারবেন? ওখানে যদি কেউ অন্যরকমভাবে তার ফলটা কাদের ওপর যাবে? নিশ্চিতভাবেই হয়তো এখানেই কোনো বাঙালির জন্য সেটা অপেক্ষা করে আছে, সেই হেনস্থাটা। তখন কি বলবেন? তখন তো যথারীতি আবার সেটা ওই ভিন রাজ্যে বাঙালি হেনস্থা হয়ে যাবে। সে বুঝতে পারছে ডিম আগে না মুরগি আগে, এই সমস্যাটার মধ্যে রাজনীতি কখনো ঢুকবে না। তারা শুধু যেখানে যেখানে ডিম খাওয়ার সেটা খেয়ে চলে যাবে। বলে না, ডিম পারে মুরগি খায় দারোগা, এই রাজনীতি হচ্ছে সেই দারোগা। আর ভেবে দেখুন তো, বাঙালি অস্মিতা বলে এই যে বাংলা, বাঙালির সম্মান, এত কিছু কথা শুনছি, সেটা কি? আসল কথা তো অস্তিত্ব বাঁচানো, তাই তো? বাংলা, বাঙালির সংস্কৃতিকে বাঁচানো, তাদের প্রাণ বাঁচানো, তাদের অস্তিত্ব বাঁচানো, এই তো। এবার প্রশ্ন হলো, কোনো কিছু যখন বাঁচাতে হয় তখন তো এটা মেনে নিতে হয় যে সেটা হারানোর উপক্রম হয়েছে। এবার মহারাষ্ট্র বা অসমে যে মারাঠি অস্মিতা বা অহমিয়া অস্মিতার দ্বন্দ্ব লেগেছিল, সেটা কেন? সেখানে নিজের রাজ্যে নিজের ভাষা সংস্কৃতির ওপর আঘাত উঠছে, এই অভিযোগ উঠেছিল। কিন্তু বাংলায় কি? দুটো স্পষ্ট বিষয় খেয়াল করুন। প্রথমে বাঙালি পরিযায়ী, তাদের কথাটা একটু ভেবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এরাই বেশি হেনস্থা হচ্ছে, তো এদের হেনস্থার থেকেই বাঙালি হেনস্থা হচ্ছে ভিন রাজ্যে, এই অভিযোগটা উঠছে। খুব ভালো কথা। একবার খেয়াল করে দেখুন তো, এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হোক, এদের এখানে কাজ দিয়ে দেওয়া হোক, ভিন রাজ্যে গিয়ে ভিন রাজ্যের ভাষা না বলে এরা বাংলায় এসে বাংলা ভাষা বলে কাজ করুক, করে খাক, শান্তিতে থাক, সুখে থাক, প্রাণ বাঁচাক, এটা কি কেউ বলছেন? না, না তৃণমূল বলছে, না বিজেপি বলছে, কেউ এটা মুখেই আনছে না। কারণ এটা মুখে আনা মানে দায়িত্বটা নিজেদের ঘাড়ে এসে পড়া। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে রাজনীতি কোনোদিন এগোয় না। আবার একইভাবে বাংলার কোণে কোণে বেড়ে যাওয়া অবাঙালি তথা ভিন রাজ্যের বাসিন্দা যারা অলরেডি বাংলার ভোটার হয়ে গেছে, তাদের নিয়েও কেউ কোনো কথা বলছে না। কেন? কারণ অবাঙালি ভোট সেটাও দুদলেরই দরকার, তখন তো তারা ভারতবাসী। ঠিক, কোনো তর্ক বিতর্ক থাকতে পারে না। কিন্তু যদি এই দুটো বিষয়কেই আপনারা স্বতঃসিদ্ধ বলে ধরে নেন, তাহলে কিসের অস্মিতার সংকট বলতে পারবেন? দেখুন, অস্মিতা বলুন বা বহিরাগত ইস্যু, সবটাই তো রাজনীতির স্বার্থে। বরং উল্টোটা দেখুন, রাজনীতির স্বার্থ এতটাই স্ট্রং, এতটাই শক্তিশালী যে বাঙালির অস্মিতাই তো আসলে গৌণ হয়ে যাচ্ছে। বাঙালির শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের অন্যতম বড় পরিচয় কি? দুর্গোৎসব, সংস্কৃতি, সব কিছু। এবার আজকেই দেখছিলাম একটা খবর হঠাৎ করে এলো যে জেলায় একজন খানিকটা অপ্রকৃতস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বাংলার কোনো একজন অভিনেত্রী। এবার কাজ নেই, মানসিক স্থৈর্য হয়তো হারিয়ে বসে আছে। আজকেই অভিযোগ পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় এই আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ সিনেমা টিনেমাগুলো, যেগুলো নিয়ে একসময় বাঙালি গোটা ভারতে রাজত্ব করত, সেই জায়গাগুলোতে সংকট তৈরি হচ্ছে। সেটা নিয়ে কারোর মাথা ব্যথা রয়েছে, কেউ বাঁচানোর জন্য উদ্যোগী হচ্ছে। আবার ধরুন দুর্গোৎসব, এই দুর্গাপুজোটা বাংলার কালচারাল আইডেন্টিটি, এটাও বাংলার অস্মিতা। এটাকেই প্রত্যেক বছর, গত বছর থেকে তো আরও বড় করে তুলে ধরা হচ্ছে, কারণ এটা ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে গেছে, আন্তর্জাতিক একটা টাচ লেগে গেছে। আর এখন তাতে রাজনীতির আঘাত লাগছে, সেই অভিযোগটাও তো দেখতে পাচ্ছি। সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। সজল ঘোষ আজকে তিনি
একটা প্রেস কনফারেন্স করলেন, সাংবাদিক সম্মেলন। কি বক্তব্য তার? বক্তব্য না, অভিযোগ। তার পুজো নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। এবার সজল ঘোষ যেহেতু বিজেপি, সুতরাং বিজেপিও বলছে যে তৃণমূল পুজোকে টার্গেট করেছে, আর তৃণমূলের দাবি বিজেপি পুজো নিয়ে রাজনীতি করছে। কিন্তু একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে, এই দুর্গোৎসবেও রাজনীতির আঘাত লাগছে। এবার কেন সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে এত চর্চা? শহরে বিজেপি নেতার বড় পুজো বলতে এটাই, বাকি কম বেশি সব বড় পুজোর দায়িত্বেই কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরাই রয়েছেন। অভিযোগ যে নিরাপত্তার কারণে ফের পুলিশের চিঠি গেছে সন্তোষ মিত্র স্কোয়ারে, এর আগেও চিঠি দেওয়া হয়েছিল। দেখুন, নিরাপত্তা সেটা পুলিশের দায়িত্ব, পুলিশের বিষয়, তারা একবার কেন হাজারবার চিঠি দিতে পারে। কিন্তু যেটা সজল ঘোষ প্রশ্নটা তুলেছেন, সেটাকেও কি এড়িয়ে দেওয়া যাচ্ছে? কেন শুধু তাকেই দেওয়া হচ্ছে, কেন বারবার দেওয়া হচ্ছে? সজল ঘোষ অভিযোগ করছেন যে রাজনীতি করতেই তার পুজোকে টার্গেট করা হচ্ছে। এটা তো রাজনৈতিক অভিযোগ, কিন্তু এই অভিযোগে লাভ টাকার, সেটাও কিন্তু সজল ঘোষের পুজোরই। বিনা অর্থ ব্যয়ে পুজোর এই যে প্রচার, এটাই বা কম কি? এই যে পুজোটা শুরু হওয়ার আগেই এই এত বিতর্ক দানা বেঁধে গেল, আপনারা সবাই কোনো রকম বাইরে ব্যানার পোস্টার পড়ল না, সবাই জেনে যাচ্ছেন যে অপারেশন সিঁদুর ওই পুজোর থিম। এটাই তো বিরাট বড় পাবলিসিটি। এটা কার কল্যাণে হচ্ছে? এবার এইখানে রাজনীতি যে কার উপকার করে কার অপকার করে, রাজনীতির কোনো কিছুই না ডিফাইন্ড নয়, জানেন তো, কোনো কিছু নির্দিষ্ট না, সোজা সাপটাভাবে কোনো কিছু বুঝবেন না, সব কিছুই কিন্তু দুর্বোধ্য। এটাও তার মধ্যে আর একটা নিদর্শন। আমরা আইনের 1 ইঞ্চি বাইরে যাব না, 1 ইঞ্চি অনেক বড়, 1 চুলও বাইরে যাব না, কিন্তু ওসি যা বলবেন সেটাই করবে, এটা হতে পারে না। যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে দিই, একটা পুজো কমিটিকে দেওয়া হবে কেন? তাহলে বলুক যে সারা কলকাতার কোনো পুজোয় ভিড় হয় না, কিংবা বলুক যে তোমাদের জন্য আলাদা। পুলিশের আসল উদ্দেশ্য হচ্ছে একটা ষড়যন্ত্র করা এবং কোনো একটা সমস্যা ক্রিয়েট করে বিপদ ডেকে এনে তারপর পুজো কমিটিকে ফাঁসানো। আমরাও সে ট্র্যাপেও পা দেব না। পুজো করতে দিলে সুস্থভাবে পুজো করতে দিন, নয়তো আমরা পুজো এবারে ঘট পুজো করে পুজো ছেড়ে দেব। দেখুন, সজল ঘোষের অভিযোগ একমাত্র তার পুজোকেই টার্গেট করেছে পুলিশ। তার মানে টার্গেটের বিষয়টা আগে ভাগে জানা যাচ্ছে। যদি আগে ভাগে না জানতেন, যদি আচমকা কোনো বাধা আসতো, তাহলে কি পুজো বন্ধ রাখার এই আগাম হুঁশিয়ারিটা দেওয়া যেত? মানে আগে ভাগে ইনপুট পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। তার জন্য একটু আঞ্চলিক থেকে আন্তর্জাতিক স্তরে যেতে হবে। এই পহেলগাঁও হামলার বেশ কিছু খবর সামনে এসছে আপনারা জানেন কিভাবে সেখানে বেছে বেছে 26 জন হিন্দুকে খুন করা হয়েছিল। আর সেখানে একটা চ্যালেঞ্জের আভাস মিলছে। চ্যালেঞ্জটা আমাদের দেশের নিরাপত্তা। একটু গভীরে যান, তাহলে জানতে পারা যাবে যেটা সেটা কিন্তু খুব খুব একটা ভয়ের জায়গা, এবং বুঝতে পারবেন যে পহেলগাঁও কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং পহেলগাঁও একটা ইঙ্গিত, আগে ভাগে একটা ইঙ্গিত দিয়ে দিল যে আমরা যে বাকি যে বিষয়গুলো নিয়ে এত বেশি লাফালাফি করছি না, সেগুলো যতটা আমরা ভাবছি বিপজ্জনক, আসলে তার থেকে অনেক বেশি বিপজ্জনক। কি জানা গেছে জানেন? এই পাকিস্তান পহেলগাঁও হামলার ক্ষেত্রে ওই স্থানীয় জঙ্গিদের ওপর ভরসাই করেনি, মানে কাশ্মীরি জঙ্গিদের ব্যবহারই করেনি। এতদিন তারা কি করত? এখানকার ছেলেপুলেদের নিয়ে যেত, মগজ ধোলাই করতো, টাকা পয়সা গুঁজে দিত, দিয়ে তারপর ব্যবহার করতো এই দেশের বিরুদ্ধেই, এখানকার অস্ত্র এখানের বিরুদ্ধেই ব্যবহার করত। কিন্তু এবার তারা সেই নিজেদের স্টাইলটাই বদলে ফেলেছে। পহেলগাঁও হামলায় কৌশলটাই বদলে গেছে। তারা কি করেছে জানেন? তারা ঠিক করেছে, বা যেটা করেছে সেটা হচ্ছে এখানকার কোনো জঙ্গিকে ব্যবহারই করা হবে না, ব্যবহার করা হবে তাদের নিজের দেশের লোকজনকে, মানে পাকিস্তানিরাই এদেশের ভেতর ঢুকে এসে জঙ্গির ছদ্মবেশে যা করার করে চলে যাবে। তাতে কি হবে? দুটো জিনিস হবে।
এক, সবাই ভাবতে শুরু করবেন যে কাশ্মীরের মানুষজনই জঙ্গি হয়ে কাশ্মীরিরাই সবাই হয়তো জঙ্গি। এই যেরকম বাংলা ভাষায় কথা বললেই সবাই বাঙালি এরকম ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে, ঠিক সেরকম গড়পড়তা ধরে নেবেন যে সমস্ত কাশ্মীরি জঙ্গি। ফলে যে কোনো জায়গায় কাশ্মীরিরা তারা ক্ষতির সম্মুখীন হবে, আঘাতের সম্মুখীন হতে পারেন। তার ফল কী হবে? দুরকমভাবে। এক, সরাসরি তারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, দেশের বিভিন্ন অঞ্চলে কাশ্মীরিদের ওপর আঘাত নামতে পারে। আর দুই, মানুষজন তারা কাশ্মীরকে বয়কট করতে পারেন, কিছুটা ভয়ে কিছুটা বিতৃষ্ণায়। তাহলেও তো কাশ্মীরের মানুষজন তারা তাদের সব থেকে বড় খেয়ে পড়ে বাঁচার অবলম্বন তো এই পর্যটনটা, সেটা ধাক্কা খেলে তারা তো পথে বসবেন। এবার পথে বসলে একটা সময়ের পর তাদের ওই জঙ্গি হয়ে গিয়ে দু চারটে কেউ যদি তাদের হাতে পাথর ধরিয়ে দিয়ে এই পকেটে পয়সা গুঁজে দেয়, তাহলে সেটাই তাদের অবলম্বন হয়ে যাবে। সেই পরিস্থিতি তৈরি করতে চাইছে কেউ কেউ। আরও একটা জিনিস আছে, এই কাশ্মীরে এই 370 ধারা বিলোপের পর থেকে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, ওখানকার মানুষজনের মানসিকতা যে বদলে গেছে, তারা যে উন্নয়নের স্বাদ পেয়েছেন, মূল ভূখণ্ডের অংশ হওয়ার স্বাদটা পেয়েছেন, এবং বুঝতে পারছেন যে যেভাবে তারা এতদিন দিন কাটিয়েছিলেন তার থেকে অনেক ভালোভাবে তারা দিন কাটাতে পারেন, সেই সম্ভাবনা চোখের সামনে যে মুহূর্তে দেখছেন, তার মানে তাদের এই জঙ্গিপনার থেকে সরিয়ে আনার যে চেষ্টা, উন্নয়নের মাধ্যমে তাদের জঙ্গিপনা থেকে সরানোর যে চেষ্টা, সেটা সার্থক হচ্ছিল, কার্যকর হচ্ছিল। এই যে পাকিস্তানিরা এখানকার থেকে জঙ্গি পাচ্ছে না বা নিচ্ছে না, তার কারণ এটা হতে পারে। এবার সেই জন্যেই তারা সেই জায়গাটা নষ্ট করার চেষ্টা করছে। নিজেদের জঙ্গি পাঠিয়ে দেওয়া মানে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো সমস্যা নেই, এবং তারা নির্দ্বিধায় এখানকার ক্ষতি করে যাবে। এই এত বড় কাণ্ডটা করেছে। প্রথম দিন থেকে আমরা বলছিলাম, এইভাবে হিন্দু বেছে বেছে মানে জিজ্ঞেস করে, পরিচয় জিজ্ঞেস করে মারার কারণ হচ্ছে মানুষের মনে একটা বিদ্বেষ তৈরি করে দেওয়া। এটা বহিঃশত্রু ছাড়া কেউ করে না, কারণ এতে ভারতের অভ্যন্তরীণ যে স্থিতি, যে সৌহার্দ্য, সেইটা নষ্ট হবে, সেইটা তারা চায়। এবার এই যে কাজটা তারা করলো, এই কাজটার খবর আমাদের গোয়েন্দারা পেয়ে গেছে। ওই ভেতরের খবর থাকার দরকারটা তো এই জন্যে। এবার আরও একটা দুশ্চিন্তার বিষয়, খবরটা পেয়ে আপনার আমার মধ্যে কি কাজ করছে না? যদি আমাদের বহিঃশত্রুরা, প্রতিবেশী রাষ্ট্ররা তাদের এইভাবে কৌশল বদল করে, অর্থাৎ নিজেদের লোক, নিজেদের সন্ত্রাসবাদীদের আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের মানুষ হিসেবে ঢুকিয়ে দেয়, এই কৌশলটা তো সেটাই। অনুপ্রবেশকারী নিয়ে আমরা এতদিন ধরে কথা বলছি, ভাবছি তারা এখানে এসে খাচ্ছে পড়ছে, তারা এখানে নিজেদের স্বাচ্ছাদন করছে, আমাদের অর্থনীতিতে তারা ভাগ বসাচ্ছে। সেটা তো একটা অন্য উদ্দেশ্য। কিন্তু উদ্দেশ্যটা যদি হয় এদেশের ক্ষতি করা, এই অনুপ্রবেশকারীর আড়ালে জঙ্গিদের যে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না, তার কোনো গ্যারান্টি আছে? যখন এই নতুন কৌশলটা নিয়েছে পাকিস্তান, তাদের দেশের জঙ্গিদের, তাদের দেশের মিলিটারিদের জঙ্গির ছদ্মবেশে আমাদের দেশে ঢুকিয়ে আমাদের এখানে ক্ষতি করা হবে। সুতরাং অনুপ্রবেশ সমস্যাটা যে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেটা বুঝতে পারছেন কতটা সতর্ক থাকার দরকার আছে। এবার দেখুন, যেদিন ওই কাশ্মীরে হামলা হয়েছিল তার মাসখানেক আগে পুঞ্চ থেকে এক জঙ্গিকে ধরেছিল উত্তরপ্রদেশ STF। 18 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ওই হিজবুল জঙ্গি। ধৃত জঙ্গির নাম উলফাত হোসেন। তার কাছ থেকে কী পাওয়া গেছিল জানেন? অন্তত 50টা ডিটোনেটার, 29টা টাইমার, সঙ্গে একাধিক অটোমেটিক রাইফেল। সেদিন ওই জঙ্গিকে ধরতে না পারলে কি হতো? হয়তো পাহেলগাঁওয়ের আগেই আরেকটা হামলা হয়ে যেতে পারত। কিভাবে সেটা বানচাল হয়েছিল? উত্তরপ্রদেশ পুলিশ উত্তরপ্রদেশ থেকেই ক্লু পেয়েছিল, আর সেখান থেকে খবর পেয়ে, সূত্র মারফত খবর পেয়ে একদম মোক্ষম সময় গিয়ে ওই জঙ্গিকে ধরা হয়েছিল। এবার স্থানীয় যে 2 জঙ্গিকে NIA ধরেছে, জানা যাচ্ছে তারা আসলে অন্ধকারে ছিল।
তাদের অন্ধকারে রেখেই পহেলগাঁওতে হামলা চালানো হয়েছিল। মানে স্থানীয় সোর্স থেকে জঙ্গি কার্যকলাপ জানাটা আরও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। এটাই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে প্রতি মুহূর্তে আমাদের কতটা সতর্ক থাকার দরকার। কারণ আমাদের প্রতিবেশীরা একবার ধাক্কা খেয়েছে আর নতুন নতুন রাস্তা খুঁজে বার করছে প্রতি মুহূর্তে আমাদের ক্ষতি করার জন্য। এবার আমাদের একটা জিনিস যেটা জানা গেছে যে গোটা বিষয়টার পেছনে ছিল আইএসআই, পাক গুপ্তচর সংস্থা, এবং গোটা বিষয়টা কার্যকর করেছে কে? লস্করে তৈবা। এরাই পহেলগাঁও হামলার ঘটনাটা ঘটিয়েছে। এবার এই তথ্যগুলো আমরা জানছি কি করে? আমাদের গোয়েন্দা তথ্য মারফত। মানে আমাদের এই কাউন্টার ইন্টেলিজেন্স সেটা হয়তো এক্ষেত্রে আগের থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারিনি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুরোটাই আমরা জানতে পেরে গেছি। জানা গেছে যে পুরো হামলাটাই মনিটর করা হয়েছিল, চালানো হয়েছিল, নিয়ন্ত্রণ করা হয়েছিল মুরিদকে থেকে। এবার এই মুরিদকে নামটার কথা ভেবে দেখুন, অপারেশন সিঁদুরে ভারত সেটা গুড়িয়ে দিয়েছে। সুতরাং ভারত আলাদা করে এতদিন কিছু না বললেও তারা জেনে গেছে কোথার থেকে কি হয়েছে। তারা জেনে গেছে যে পাক সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস গ্রুপের কোন কমান্ডার গোটা বিষয়টাকে কন্ট্রোল করেছিলেন এবং কিভাবে ওই মুরিদকেতে যে জঙ্গিরা এখানে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের ট্রেনিং হয়েছিল। এই পুরোটা যে ভারত জেনে গেছে, এই মুরিদকে গুড়িয়ে দেওয়াটাই তার প্রমাণ। এবং এটা নিশ্চিতভাবেই পাকিস্তানের শিরদাঁড়া দিয়েও ঠান্ডা স্রোত নামিয়ে দিচ্ছে। और अगर आपने एक परसेप्शन बना ली है और उस परसेप्शन में आप मुझे दहशतगर्दी का इल्ज़ाम बगैर तहकीक किए, बगैर इन्वेस्टिगेशन किए, आप इन्वेस्टिगेशन करते, तहकीक करते, उसमें कोई एविडेंस नहीं है, कोई शहादत नहीं है, और आपने मेरी क्रॉस बॉर्डर टेररिज्म कर दिया। পাকিস্তানের টেরর নেটওয়ার্ক আমরা ভেঙে দিলাম। নিশ্চিতভাবে টেরর নেটওয়ার্ক যেখান থেকে প্ল্যান করা হয়, যাদের ট্রেনিং দেওয়া হয়, সুলেমান যেটা এইবার ট্রেনিং দেওয়া হয়েছে, সেইখান থেকে এই মুরিদকে ওদের ট্রেনিং দেওয়া হয়েছিল এবং লঞ্চ প্যাড গুলো অপারেশন সিন্দুরের প্রথম দিনই প্রায় 9টাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে হাইড্রা অ্যানিমেল অথবা অক্টোপাস বললে মানুষ আরো বুঝবে, তার মাথা, এই দানাগুলো কাটলাবে, তার মাথা হচ্ছে আজকের দিনে আসিম মুনির। বুঝতে পারছেন এবার আসিম মুনির কেন ট্রাম্পের শান্তির নোবেলের জন্য সুপারিশ করেছিলেন? বোঝা গেল। পাকিস্তানের সেনাপ্রধান তার মানে জানতেন যে একদিন না একদিন সত্যিটা সামনে আসবেই। এই সুলেমান যে গোটাটার মাস্টার মাইন্ড, যে ওই মুরিদকেদের ট্রেনিং দিয়েছিল, সে যে পাক ওই স্পেশাল ফোর্সের একজন কমান্ডো, সেটা মানুষজন জেনে যাবে। ওই যারা যারা আক্রমণ শানিয়েছিল তারা সবাই পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনা কমান্ডো, এটা মানুষ জেনে যাবে। বা এটার পেছনে যে আইএসআই রয়েছে, যার মাথা আসিম মুনির, এটাও মানুষ জেনে যাবে। পাকিস্তান জানতো যে পহেলগাঁওয়ের সত্যিটা বেশি দিন চেপে রাখা যাবে না, তাই ট্রাম্পকে আগে ভাগে ওই অয়েলিং করে তৈরি রাখছিল আর কি। কারণ ইসলামাবাদের বিশ্বাস ছিল ভারত থেকে বাঁচাতে পারলে একমাত্র ট্রাম্পই বাঁচাতে পারবে। যদিও এটা অপারেশন সিঁদুরের পর এই ভুল ধারণাটা পাকিস্তানের মাথায় জাঁকিয়ে বসলেও তখন বড় বড় কথা বলছিল, কিন্তু তারপর থেকে একদম চুপ হয়ে গেছে। মানে বুঝে গেছে যে আমেরিকা কারণ নয়, ওরা ঠিক সময় কেটে পড়বে, তাই পাকিস্তান একটু গুটিয়ে গেছে। এবার আমাদের প্রধানমন্ত্রী তো আগেই বলে রেখেছেন অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, থেমেছে মাত্র, আপাতত স্থগিত রয়েছে। কেন থেমেছিল? কোনো মোক্ষম প্রমাণের অপেক্ষা। আর সেই প্রমাণই কি হাতে পেয়ে গেছে ভারত? এবার তাহলে কি? এই প্রশ্নটা তো উঠছে। অপারেশন সিঁদুরের পরের ধাপ আমরা কিচ্ছু বলছি না, পাকিস্তানি এ সমস্ত দেখে সিঁদুরে মেঘ দেখছে। পহেলগাঁও হামলা নিয়ে ভারতের সংবাদ মাধ্যম যত খবর করছে ততই প্যালপিটেশন বাড়ছে ইসলামাবাদের। বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এটা সেই রকম ওই সাফাই দিতে নেমে পড়েছে পাকিস্তানের নেতা মন্ত্রীরা। কিন্তু এর মধ্যে আরেকটা জয় লুকিয়ে আছে ভারতের। বলুন তো কি? ওই যেটার কথা বলছিলাম, ভারতের ইনপুট, স্পাই, এক কথায় গুপ্তচর। আমাদের সোর্স কতটা শক্তিশালী সেটা গোটা বিশ্ব জানে, কিন্তু বিশ্বের বাকি দেশের ইনফরমাররা
তারাও যে চুপ করে বসে আছেন এটা ভাবার তো কোনো কারণ নেই। তারা যে আমাদের দেশে চুপিসারে লুকিয়ে নেই সে গ্যারান্টি দিতে পারবেন? দেখুন, এই কারণেই আরেকটা কারণ যে জন্যে ওই অবৈধ বাংলাদেশি, অবৈধ পাকিস্তানি বা অনুপ্রবেশকারী বিদেশিদের নজরে রাখাটা দরকার, ধরা দরকার, ফেরত পাঠানো দরকার। দেখুন, রাজনীতির জায়গা, কিন্তু দেশের নিরাপত্তা ওটা সবার আগে। তাই সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা না রাখলে যে কোনো সময় যে কেউ বিপদে পড়তে পারেন। ঠিক যেরকম বিপদে পড়েছেন চন্দননগরের এক যুবক, রাশিয়ান এক তরুণীকে বিয়ে করেছিলেন সেনা পরিবারের যুবক, তাকে গার্হস্থ্য মামলায় আদালতে যেতে হয়েছে, কিন্তু তাতেই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেটা বেরিয়ে এসছে। কি জানা যাচ্ছে জানেন? বিয়েটা আসলে হয়েছিল আমাদের সেনা ছাউনির খবর জানতে। দেখুন, অভিযোগ কতটা সত্যি এখনো জানা যায়নি, কিন্তু অভিযোগটা যে গুরুতর এবং সেটা যদি একজন সেনা পরিবার থেকে আসে তখন তো সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সেই অভিযোগটাই তো আমাদের চমকে দিয়েছে। সম্প্রতি বাংলা এবং দেশে বহু বাংলাদেশি ও পাকিস্তানির খোঁজ মিলেছে। অবৈধ বাংলাদেশি বা পাকিস্তানিরা গুপ্তচর নন একথা হলফ করে বলা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের একটি গার্হস্থ্য মামলার প্রেক্ষিতেও উঠে আসছে রাশিয়ান গুপ্তচরের চলবনা। ইনি সৈকত বসু, চন্দননগরের বাসিন্দা। অনলাইনে আলাপ এবং সেখান থেকে প্রেমের সম্পর্কে বাধা পড়েছিলেন এক রাশিয়ানের সঙ্গে। আমার অনলাইনে পরিচয়, সেখান থেকে উনি জানতে পারেন আমার বাবা একজন ওয়ার হিরো ছিলেন এবং ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্স ইস্টার্ন হাই কমান্ডে আমাদের অ্যাক্সেস ছিল। তো সেই কারণে ও ইন্ডিয়াতে আসার পর আমাকে প্রপোজ করে। আমি প্রথমবার ওকে প্রপোজালটা ঠুকরে দিই, তারপর ও চায়নায় চলে যায়, সেখানে গিয়ে আমাকে আবার প্রপোজ করে, তারপর আমি অ্যাকসেপ্ট করি এবং আমাদের বিয়ে হয় 2017 সালে। পরিবার সেনা সদস্য, সেই কারণেই কি বিয়ে? সন্দেহ দানা বাঁধে কয়েক বছরের মধ্যেই। ও সমানে ইন্ডিয়াতে যাব করে আবদার শুরু করে। তারপরে আমরা ইন্ডিয়াতে চলেও আসি 2019-এ ইন্ডিয়াতে আসার পর ও সমানে আমার বাবা মাকে বলতে থাকে যে আমার বাবাকে স্পেসিফিক্যালি ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে নিয়ে চলো, ওর নাকি কিছু দেখার আছে। পরে আমরা জানতে পারি যে ওর বাবা একজন রিটায়ার্ড FSB স্পাই ছিলেন। FSB মানে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। বিষয়টা বুঝতে পেরে আরও সচেতন হয়ে যায় বসু পরিবার, কিন্তু ততক্ষণে শুরু হয়ে যায় চাপ দেওয়ার পরের ধাপ। সন্তানের ওপর শুরু হয় অত্যাচার। ওর বাবার ব্যাকগ্রাউন্ডের জন্য আমার বাবা ওকে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে কোনোদিনও নিয়ে যাননি। বাচ্চার উপর টর্চার করতো, অথচ বাচ্চাটাকে ইউজ করে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে ঢোকার জন্য আমার বাবাকে রীতিমতো ব্ল্যাকমেল করতো। হঠাৎ করে ওর মাকে ডাকা হয়, ওর মা আসে এই ইন্ডিয়াতে বাচ্চাকে দেখবার জন্য। সেখানে ওর মাও এসে শুরু করে এই যাবতীয় যে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে চলে, ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে চলে। সন্তানের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যায় রাশিয়ান তরুণী। মায়ের কাছে থাকার কথা আদালতে বললেও বর্তমানে মা ও ছেলে কারও খোঁজ পাচ্ছে না পরিবার। ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সৈকত বসু, কিন্তু রাশিয়ান ওই মহিলা ও তার পরিবারের আসল উদ্দেশ্য কি সেটা কি জানা যাবে? দেখুন, এটা পারিবারিক একটা গোলযোগের বিষয়, তা সেটার মধ্যে কে সত্যি কে মিথ্যে সেটা তো আদালত বিচার করবে। কিন্তু অভিযোগগুলো যেটুকুনি আসছে সেগুলো যদি সত্যি হয় তাহলে কিন্তু সাধু সাবধান। কে যে কখন ওই বউয়ের ছদ্মবেশে, বান্ধবীর ছদ্মবেশে, যে কোনো ছদ্মবেশে ঢুকে পড়তে পারে এবং সেই গুপ্তচর হবে না এই গ্যারান্টিটাও দেওয়া যাচ্ছে না। যে এটা যতই আপনি ভাবুন যে রাশিয়া ভারতের বহু পুরনো বন্ধু, ভারতের এই অস্ত্র শস্ত্র, জাহাজ, যুদ্ধ বিমান, সাবমেরিন সব বেশিরভাগটাই ওই রাশিয়ার থেকে আনা। কিন্তু ভারত যুদ্ধের ময়দানে যে এখন সাবালক হয়ে উঠেছে এটাও তো অস্বীকার করা যাচ্ছে না। ভারতের এই উত্থান সেটা যে অনেকেরই চোখ টাটাচ্ছে এবং আন্তর্জাতিক রাজনীতি যে বলে এই সমস্ত ক্ষেত্রে কেউ কারোর বন্ধু হয় না, বরঞ্চ যে কেউ প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এটাও কি সেরকম একটা বিষয়? ফলে ভারতকে বন্ধু ভাবলেই যে সারাক্ষণ সবাই বন্ধু ভেবে চুপচাপ থাকবে, ভবিষ্যৎ প্রতিপক্ষ ভাববে না। ভারতের এই এত উন্নতি, বিশ্বের চতুর্থ অর্থনীতি হয়ে ওঠা দেখেও বা গোটা বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় অস্ত্রের চাহিদা বাড়তে দেখেও অন্য কোনো দেশের চোখ টাটাবে না, এই গ্যারান্টি কি দেওয়া যায়? আর এখন গোটা বিশ্বটা না এমন একটা অদ্ভুত হয়ে গেছে, কোন দেশের লোক যে কোন দেশের হয়ে কাজ করবেন তারও গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সুতরাং ওই বললাম, একটাই মনে রাখতে হবে, ওটাই আপ্তবাক্য, সাধু
সাবধান।